নমস্কার দর্শক, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। গতকাল থেকে রাজ্য তথা দেশের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। গতকাল মীনাক্ষী মুখোপাধ্যায় চাকরি হারাতে ধর্ণা মঞ্চে গিয়েছিলেন, আপনারা প্রত্যেকেই জানেন। এবং সেখানে নিজেদেরকে শিক্ষক বলে দাবি করা, আমরা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করব, জানার চেষ্টা করব যারা মীনাক্ষী মুখোপাধ্যায়কে সেখানে গো ব্যাক স্লোগান দিয়েছেন তারা আদতে কারা, কি তাদের পরিচয়, কি উদ্দেশ্যে মীনাক্ষী মুখোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান দেওয়া হলো। মীনাক্ষী মুখোপাধ্যায় তো কোনোভাবেই এই দুর্নীতির সঙ্গে যুক্ত নন। মীনাক্ষী মুখোপাধ্যায় যে দল করেন, আহ, তার দল সরকারে নেই। মীনাক্ষী মুখোপাধ্যায় নিজে কাউকে উৎকোচ দিতে বা নিতে উৎসাহিত করেছেন বলে কোনো তথ্য কারোর কাছে নেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দায়ী করেছেন একজন নিজেকে শিক্ষক বলে দাবি করা মানুষ মাইক হাতে নিয়ে, আমরা দেখতে পেয়েছি। তিনি কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দায়ী করলেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো মামলাকারীদের পক্ষ থেকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন মাত্র। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, আমরা নিশ্চিত যে অবশ্যই অসংখ্য যোগ্য শিক্ষক শিক্ষিকা, যোগ্য অর্থাৎ মেধা সম্পন্ন এবং দুর্নীতিগ্রস্ত নন এমন শিক্ষক শিক্ষিকা এই পরিস্থিতির শিকার হলেন। কিন্তু এর দায় কার? মীনাক্ষী মুখোপাধ্যায়কে কি জন্য অপমান করা? এবং এবং গতকাল কাশ্মীরে যে ভয়াবহ নৃশংস কাপুরুষোচিত নিন্দনীয় ঘটনা ঘটে গেল, জঙ্গি হামলা, ইসলামী জঙ্গি হামলা হলো, এর দায় কার? এর পিছনে কি কোনো ধরনের ইন্টেলিজেন্স ফেলিওর, অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর? কি জন্য এই ঘটনা, এর দায় কার? এই নিয়ে আমরা কথা বলে নেব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিনিয়র অ্যাডভোকেট, রাজ্যসভার সদস্য, তার সঙ্গে আমরা কথা বলে নেব এবং এই প্রতিবেদনটি আপনাকে একদম একদম শেষ পর্যন্ত স্কিপ না করে শুনতে হবে। স্যার, এ তো নাটকের পর নাটক দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা জানতে পারছি চিন্ময় মণ্ডল, যিনি চাকরিহারা শিক্ষকদের কনভেনর, তার নাম নেই ডিআই অফিসে যে তালিকা পাঠানো হয়েছে, মানে পর্ষদ থেকে ডিআইদের কাছে যে তালিকা পাঠানো হয়েছে, এখনো পর্যন্ত টেন্টেড হিসেবে চিহ্নিত নন তাদের তাদের মধ্যে চিন্ময় মণ্ডলের নাম নেই। এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? চিন্ময় মণ্ডল হোক আর মৃন্ময় কার্তিক হোক, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই সাজা পাবেন। এবং ওদের যারা মেন্টর, সে মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা কুণাল ঘোষ হোক, প্রত্যেকেই সাজা পাবেন। আজকে ওরা যতই চেষ্টা করুন না কেন, লিস্ট পাবলিশ করবো না ইত্যাদি বড় বড় বক্তৃতা করেছেন, এখন ডিআই অফিসার লিস্ট দিতে হয়েছে। সেই লিস্ট ওদের বলতে হয়েছে যে এরা দুর্নীতিগ্রস্ত, সরাসরি দুর্নীতিগ্রস্ত নন, তাই এরা কাজ করতে পারবেন সুপ্রিম কোর্ট নির্দেশ অনুযায়ী। তাহলে বাদ বাকিরা সবাই দুর্নীতিগ্রস্ত, এটা স্বীকার করে নিচ্ছে রাজ্য সরকার। এরপর রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর নৈতিক অধিকার থাকে কোত্থেকে এই নিয়ে কোনো কথা বলার? স্যার, এই প্রশ্নটাই বারবার করে করতে চাইছি, বারবার করে এই প্রশ্নটা তাড়া করে বেড়াচ্ছে, যেখানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যারা অযোগ্য, অর্থাৎ অযোগ্য কেউ আছে এবং আমি একটা কথা বলি, কবি কিছু মনে করবেন না, এই যোগ্য অযোগ্য ন্যারেটিভটা কিন্তু ভ্রান্তিমূলক। একদমই তাই, বৈধ অবৈধ, আপনি ঠিক। বৈধ অবৈধ না, দুর্নীতিগ্রস্ত সরাসরি এবং সরাসরি। এই যোগ্য অযোগ্য বলে কিন্তু এই পুরো বিষয়টাকে লঘু করে দেওয়ার চেষ্টা হচ্ছে। বহু মহলেই তারা কিন্তু না বুঝেই এ নিয়ে মাতামাতি করছেন, এমনকি বামপন্থী মহলেও। ঠিক। স্যার, সেই জায়গাতে একদম আইনের দৃষ্টিভঙ্গি থেকে আমার প্রশ্নটা হচ্ছে, স্যার, এটা বারবার করে হন্ট করে বেড়াচ্ছে যে সরকার তাহলে মেনে নিচ্ছে প্রকারান্তরে যে দুর্নীতিগ্রস্ত ভাবে কেউ না একজন হলেও জয়েন করেছে। তাই তো, সেই জন্যই তো ওরা এত ভয় পাচ্ছিলেন। এবং কলকাতার ডিভিশন বেঞ্চের জাজমেন্ট এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর ওদের তো কোনো পালাবার জায়গা নেই। হ্যাঁ, পালাবার জায়গা নেই। ওরা স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে ওরা টাকা পয়সা নিয়ে দুর্নীতির পথ অবলম্বন করেছেন। সেই দুর্নীতির পথে কিছু মানুষ যুক্ত হয়েছেন, কিছু মানুষ দুর্নীতির শিকার হয়েছেন। যোগ্য অযোগ্য প্রশ্ন নেই, ঠিক। কিছু চোর বামাল ধরা পড়েছে, কিছু চোর বামাল ধরা পড়েনি, এই হচ্ছে বিষয়। ঠিক। এবং স্যার, সেই সঙ্গে আরেকটা প্রশ্ন বারবার করেই তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি, অনেককেই চিনি স্যার, যারা হয়তো সত্যি চোর নন, তারা শিকার হলেন। শিকার, তাই তো আমি সে কথাই বলি তো, যে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা থাকলে, প্রশাসন থাকলে, অনেক সৎ মানুষ তারাও এদের ছায়ায় এসে নিজেরা নিজেদের সর্বনাশ করেন। আজকে ব্যাপারটা তাই। স্যার, গতকাল একটা খুব উল্লেখযোগ্য ঘটনা ঘটলো। মীনাক্ষী মুখার্জি, তিনি গিয়েছিলেন, অবশ্যই তিনি যাওয়ার মিশ্র প্রতিক্রিয়া থাকতেই পারে, কিন্তু সেখানে গো ব্যাক ধ্বনি তুললেন একজন বা দুজন মানুষ এবং তার প্রতিবাদ উঠে এলো। আমি দেখছিলাম, আপনিও নিশ্চয়ই দেখেছেন স্যার, একজন শিক্ষক, তিনি, আমি জানি না তিনি টেন্টেড না নন টেন্টেড, সময় বলবে, আমরা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করব। তিনি মঞ্চ থেকে মাইক হাতে নিয়ে বললেন
যে একদিকে যেমন রাজ্য সরকার দায়ী, ঠিক আরেকদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দায়ী। আমার যারা এটা বলছেন আমি আপনাকে বলি, আপনি এখন নির্দ্বিধায় থাকতে পারেন, যারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দায়ী করছেন তারা তৃণমূলের এজেন্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, মানে আমার প্রশ্ন, আমি কোনোভাবে আপনাকে ফ্ল্যাটার করার কোনো উদ্দেশ্য না নিয়েই না না, বলছি আমি যে আপনাকে বলছি যুক্তির কথা, ফ্ল্যাটারিং এর দরকার নেই, কিছু দরকার নেই। যারা আজকে একজন আইনজীবীকে গোটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার জন্য দায়গ্রস্ত করছেন, যে আইনজীবী বা তার দল এই দুর্নীতির ব্যাপারটা আদালতে উন্মোচন করেছেন, তারা আসলে দুর্নীতি যারা করেছেন তাদের আড়াল করার চেষ্টা করছেন। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা তার যারা সঙ্গী আইনজীবী, তারা যদি এতটা ক্ষমতাবান হবেন যে সেই শীর্ষ আদালতের যারা সর্বোচ্চ বিচারপতি, প্রধান বিচারপতি, তাদেরকে প্রভাবিত করতে পারেন, তাহলে তো দেশে আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে না। নেই তো, ওরা তো এটা বলার চেষ্টা করেছিল সিঙ্গেল বেঞ্চে, যখন প্রসঙ্গ তুললেন খানিকটা আত্মশ্লাঘার ব্যাপার হয় বলে আমি বলি না। যখনই যখনই যেখানে যেখানে মামলা হয়েছে সেখানে সেখানে সরকার পক্ষের বা সরকার সমর্থিত উকিলদের কথা অভিযোগ করেছেন যে আদালত নাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথায় পরিচালিত হচ্ছে, কোন কোর্টে বলেছেন। এটা অনেকে অনেকে বিস্মিত হয়েছেন, অনেকে অবাক হয়েছেন, অনেকে দুঃখ প্রকাশ করেছেন। আমি বলি দুঃখ প্রকাশ করার কিছু নেই, এটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত শাসকদের মূল চরিত্র। স্যার, আরেকটি বিস্ফোরক কথা আপনাকে আমি বলবো। ব্রাত্য বসু, তিনি মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি বলেছেন যে 2026-এর ভোটে, আমি এই প্রসঙ্গ তুলতে চাইছিলাম না কারণ এর ব্যক্তি ভোটে জেতা বা হারার থেকে অনেক বেশি, 2026-এর ভোটে এর কোনো প্রভাব পড়বে না। তার কারণ, কোট আনকোট, যারা অযোগ্য এখনো নিশ্চিত নয় তাদের চাকরি যাবে কিনা, যারা অযোগ্য এবং চাকরি যাবে কিনা, এটা তো মানে কিভাবে দেখছেন আপনি বিষয়টাকে? দেখুন, আমার একটা কথা আমি আজ থেকে বলছি না, বহুদিন থেকেই বলছি যে সমাজের নৈতিকতা, সততা, যোগ্যতা এটা যদি জনগণের ভোটের উপর নির্ধারিত হয় তাহলে কিন্তু সমাজে এই মূল্যবোধগুলো থাকবে না। আমরা দেখেছি আমাদের সমাজে ডক্টর আম্বেদকর ভোটে পরাজিত হয়েছেন, ডক্টর রাধা বিনোদ পাল ভোটে পরাজিত হয়েছেন, জ্যোতি বসু ভোটে পরাজিত হয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্য ভোটে পরাজিত হয়েছেন। তাদের কি নির্ণয় হবে যে এই মানুষগুলো যে আদর্শকে রূপায়িত করার চেষ্টা করছেন, যে জীবনধারাকে রূপায়িত করার চেষ্টা করছেন, সব ভুল? স্যার, এই আর প্রসঙ্গ যিনি যখন ভোটে এলো জিতলেন তিনি 2019 ঠিক? সালে, আপনি যখন ভোটে পরাজিত হলেন যাদবপুরে, আমি যাদবপুরে তখন টোটাল রেকি করেছিলাম এবং অসংখ্য মানুষের কাছে আমি নিশ্চিত হয়েছিলাম এটা ভেবে যে বামপন্থীরা যদি অন্তত একটি সিটে জয়লাভ করে সেটি হচ্ছে যাদবপুর। আপনি একমাত্র প্রার্থী ছিলেন যে যার জামানত জব্দ হয়নি, কিন্তু আপনি মিমি চক্রবর্তীর কাছে হেরে গিয়েছিলেন। অনুভূতিটা ঠিক কেমন ছিল স্যার? দেখুন, আমি আপ- আপনি শুধু বললেন না, তখন গোটা দেশের ন্যাশনাল মিডিয়াও তারা এই কথা ভেবেছিলেন, সমস্ত সার্ভে করে, যে একটিমাত্র সিট যেখানে সিপিআইএম জিততে পারে তা হচ্ছে যাদবপুর। ঘটনাচক্রে সেখানে আমি প্রার্থী ছিলাম। কিন্তু আমি ভোটের দুদিন আগে, 48 ঘন্টা আগে যে সমস্ত রিপোর্ট পাচ্ছিলাম তা থেকে আমি নিশ্চিত ছিলাম যে কোনো মতেই ভোট আমি জিতবো না। যার ফলে আমি খুব বিচলিত হইনি। যখন ভোটের গণনা শুরু হলো, গণনা কেন্দ্রে গিয়ে ঝগড়াঝাটি হলো তৃণমূল কংগ্রেসের সঙ্গে, তারাই বসতে দেবেন না ইত্যাদি। তো যিনি রিটার্নিং অফিসার ছিলেন ডিএম, তিনি আমার কাছে একসময় প্রবেশন পিরিয়ডে কাজ করেছিলেন, তিনি আমাকে এসে বললেন, স্যার আপনি চলে যান, আমি ব্যবস্থা করছি ইত্যাদি। যাক, এগুলো ব্যক্তিগত কথা বলতে চাই না। হুম। নির্বাচনে ভোটাফোটে ফার্স্ট রাউন্ডের পরে আমি বাড়ি চলে এসেছি, জানি হেরে যাব। ভোটে জেতাটা পশ্চিম ভারতবর্ষের মানুষের, যারা ভোটারদের বিভিন্ন যে সামাজিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি সবকিছু বিচার করে তা দিয়ে ঠিক হয় না। সেই জন্যই আম্বেদকর বলেছিলেন যে আমাদের এই যে প্রিন্সিপাল অফ সোশ্যাল জাস্টিস, ইকুয়াল জাস্টিস, এটা কার্যকর করতে গেলে পরে প্রথম আমাদের ইকুয়াল ইকোনমিক জাস্টিসটাকে এনশিওর করতে হবে, তা না হলে এই ভোট তো পারচেসড হয়ে যায়। হুম। আমি আপনাকে বলি, যখন প্রচার শেষ সেই সময় আমাকে কয়েকজন কমরেড এসে বললেন, স্যার তৃণমূল বিজেপি একসঙ্গে গ্রামে গ্রামে প্রচার করছে, তৃণমূলীরা বলছে উনি ইমাম ভাতা বাতিল করিয়েছেন, ওকে ভোট হুম। দেবেন না। হুম। বিজেপিরা বলছে উনি গরুর মাংস খেয়েছেন, ওকে ভোট দেবেন না। হুম। ওইটা কি করে ঠেকাবো? আপনার কিচ্ছু করতে হবে না, ভোটের রেজাল্ট নিয়ে তোমরা বদার করো না, তোমরা প্রচার চালিয়ে যাও, বৃহত্তর সমাজের স্বার্থে যা হয় হবে। সুতরাং ভোটের যদি নিরিখে বিচার করতে হয় তাহলে কিন্তু কোথাও কোনো দুর্বৃত্ত তারা সাজা পাবেন না, তারা ভোটে জিতবেন। হুম। ঠিক যে বলবেন আমি, ঘটনা দেবাংশু ভট্টাচার্য বলেছিলেন যে
এরপর তাতে কি হয়েছে সন্দেশখালী ঘটনার পরে, যে সন্দেশখালীতে এরকম হয়েছে তো কি হয়েছে, তারপরে আমাদের ভোট বেড়েছে। হ্যাঁ, তার মানে তারা মনে করেন ভোটটাই যদি একমাত্র নিরিখ হয়, যে দুর্নীতিগ্রস্ত মানুষ তারা তো ভোটে জিতবেন বারে বারে। হুম। যে আ- মানুষ যে মানুষ তার বেঁচে থাকবার জন্য 2 কিলো রেশনের জন্য অপেক্ষা করেন, সে বেচারা তো স্বাধীনভাবে ভোট দিতে পারবেন না। এটা বড় সামাজিক প্রশ্ন। সেই জন্যই যতক্ষণ না ইকোনমিক জাস্টিস হচ্ছে, এটা আম্বেদকরের কথা, আমার কথা না, লোকে ভাববে হুম আমি কি হুম জ্ঞান দিচ্ছি তা নয়। হুম হুম। ইকোনমিক জাস্টিস হচ্ছে ততক্ষণ কিন্তু ওয়ান ভোট ওয়ান ভ্যালু 1% এটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। স্যার, এবার একটি অত্যন্ত মর্মান্তিক এবং সংবেদনশীল একটি বিষয় নিয়ে আলোচনা শেষ করব। কাপুরুষোচিত, বর্বরোচিত, নপুংসকের মতো কায়দায় আমাদের সহনাগরিকদেরকে যেভাবে 20-25 মিনিট ধরে জঙ্গিরা 4 জন তারা চিহ্নিত হয়েছেন, যেভাবে গুলি করেছেন ইসলামী, তারা হচ্ছে সন্ত্রাসবাদী জঙ্গি, আপনি কিভাবে দেখছেন? দুটো দিক আমি প্রশ্ন করব। এক হচ্ছে এই ঘটনাটাকে কিভাবে দেখছেন, এবং দুই হলো আমাদের ইন্টেলিজেন্স কি করছিল, কারণ আমরা তাদের আমাদের নিরাপত্তা কোথায়? দেখুন, আমি একটু ক্রিটিক। আমাকে জানি না এই মুহূর্তে হয়তো তথাকথিত দেশপ্রেমিকরা আমার উপর ঝাঁপিয়ে পড়বেন, তারা মনে মনে ভাবছেন একে খুন করতে পারলে খুশি হব। হুম। পুলওয়ামা ঘটনার আজ পর্যন্ত কোনো আপনার নির্দিষ্ট তথ্য পেয়েছেন? না। যে পুলওয়ামায় আরডিএক্স কি করে এলো, কি করে আমাদের প্যারামিলিটারি ফোর্সেস অতগুলো জীবন নষ্ট হলো, তার কারণটা কি? ব্যাখ্যা হয়েছে? বিশ্লেষণ হয়েছে? তদন্ত হয়েছে? হয়নি। কিন্তু পুলওয়ামাকে কেন্দ্র করে আমরা গোটা দেশে ভোটে জিতেছি। হুম হুম এবং পুলওয়ামাকে কেন্দ্র করে তখন আমার কাছে অনেক সাংবাদিক এসছেন, দাদা বাঁচান আমাদের, কেন আমাদের উপর আক্রমণ হচ্ছে, যে আমরা কেন ওই হিন্দুত্ববাদী কথাকে সমর্থন করছি না। হুম। এই আজ তালিকায় একজন পর্যন্ত মুসলিম কিন্তু, রয়েছেন স্যার, যারা। আমি বলি আমার শেষ করতে দিন, আজ হুম পর্যন্ত কিন্তু ওই 51 জন যারা প্যারামিলিটারি ফোর্সেস ছিলেন তাদের জীবন নিয়ে আমরা অনেক বাইরে গপ্প কথা বলি, হুম কোনো কোনো যুক্তিগ্রাহ্য উত্তর পাইনি। হুম একটা উত্তর পেয়েছি, তৎকালীন যিনি রাজ্যপাল ছিলেন সতপাল সিং, তিনি সরাসরি টেলিভিশন চ্যানেলে পাবলিকলি বলেছেন যে এর পেছনে মোদি এবং ওই অমিত শাহর কুকীর্তি আছে। হুম তার বিরুদ্ধে কিন্তু কোন রকম দৃঢ় পদক্ষেপ নেয়নি, ওরা নিতে পারেনি। হুম আজকে ধরুন পর্যটকরা হচ্ছে কিন্তু গরিব মুসলমান সম্প্রদায়ের মানুষ, যারা কাশ্মীরে সংখ্যা গরিষ্ঠ। হুম কাশ্মীরের ইতিহাসটা আপনি নিশ্চয়ই জানেন, বলা হুম ঠিক হবে না, অনেক মানুষই জানেন না। হুম। কাশ্মীর ছিল একটা স্বাধীন ঠিক রাজ্য, ঠিক। হিন্দু রাজ, কিন্তু সংখ্যাগরিষ্ঠ প্রজারা ছিলেন মুসলমান। হুম তারা কিন্তু ধর্মনিরপেক্ষতার উপর দাবি করেই কিন্তু হিন্দু রাজাকে পাকিস্তানের দিকে যেতে দেননি, ভারতের দিকে রেখেছিলেন। এই হুম ইতিহাসটা অনেকে জানেন না বা জানানো হুম হয় না। একদমই তাই। তাহলে সেই গরিব মুসলমানগুলো বলছেন যে পর্যটকরা হচ্ছে আমাদের সম্পদ, কারণ তারা এলে পরে আমাদের জীবন জীবিকা বাঁচে, পেটের ভাত এক কথায়। পেটের ভাত। তাদের ওপর যারা আক্রমণ করছেন তারা নিশ্চয়ই ওই গ্রামের, ওই শহরের, ওই অঞ্চলের সাধারণ গরিব মুসলমানদের জীবনের কথা ভাবছেন না। এক, দুই, 370 ধারা বাতিল করে দিলাম, একটা গোটা দেশে গর্বে নাচিয়ে উঠলেন সবাই, ল্যাজ তুলে নাচতে শুরু করলেন যে আমরা ভারতবর্ষের মধ্যে নিয়ে এলাম। অমিত শাহ, মোদি বলতে শুরু করলেন কাশ্মীর শান্ত হয়ে গেছে, কাশ্মীরে আপনি যান, জমি কিনুন, কাশ্মীরে যান, কাশ্মীরি মেয়েদের বিয়ে করুন। সোশ্যাল মিডিয়ায় ভেসে গেল আমি কাল কাশ্মীর যাচ্ছি ইত্যাদি। কিন্তু আগে যারা পাথর ছোড়া কাশ্মীর, হতো, এখন কাঁকড়ও ছোড়া হয় না। হ্যাঁ, যারা কাশ্মীরে বেড়াতে যান, আমি এমন অনেক মানুষকে জানি যাদের সঙ্গে যোগাযোগ আছে, তারা কিন্তু শান্তিতে শান্তিপূর্ণ কাশ্মীর বেরিয়েছেন 370 ধারাকায় থাকাকালীনও এবং পরবর্তী সময়েও। কিন্তু 370 ধারা বাতিল করতে গিয়ে আপনি কাশ্মীরের যে গণতান্ত্রিক কণ্ঠ, তাদের আপনি জেলে ভরে রাখলেন, বন্দুকের নলের সামনে কথা বলতে পারবে না। হুম আর প্রচার করে দিলেন কাশ্মীর একদম ফিরে এসছে শান্ত জায়গায়, কোনো সন্ত্রাসবাদ নেই, মোদি এবং অমিত শাহর জন্য ডঙ্কা বাজাতে শুরু করলেন। আজকে এই ঘটনাটা ঘটলো, এই সময় পর্যটকরা যান, সবাই জানেন প্রশাসন কি করছিলেন, নিরাপত্তা ব্যবস্থা কার দায়িত্বে ছিল। এবং তারপরেই সঙ্গে সঙ্গে যে ন্যারেটিভ তৈরি করা হলো, এটা খুব পরিকল্পনা করে। মুহূর্তের মধ্যে সবাই জেনে গেলেন যে ওকে হিন্দু বলে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি মোদির লোক কিনা জিজ্ঞাসা করা হয়েছে, তাই খুন করা হয়েছে। এই যে ন্যারেটিভটা তৈরি হলো, এটা কনস্ট্রাকটিভ ন্যারেটিভ, এটা আগে থেকেই প্ল্যান ছিল। এটা বলা হলো না যে একজন মুসলিম যুবক তিনি ঝাঁপিয়ে পড়েছেন এদের বাঁচাবার জন্য এবং তার প্রাণ গেছে।
হুম। এটা বলা হলো না যে কাশ্মীরের সাধারণ মানুষ তারা কিন্তু ভীষণভাবে চিন্তিত এবং তারা শঙ্কিত কেন এরকম পর্যটকদের উপর তারা আক্রমণ পথে হচ্ছে। নেমেছেন, আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন ইনফ্যাক্ট, আমি করেছি তো আমি। এবং সেখানে অসংখ্য আক্রমণাত্মক কমেন্টও হবেই। ভেসে এসেছে। আমি তো বলছি যে যুক্তি স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো যুক্তির কথা বললে আক্রমণ আসবে, কিন্তু পাল্টা তথ্য দিয়ে প্রমাণ করতে পারবেন না। যারা এসব কথা বলছেন তারা কি ওখানে ছিলেন নাকি যখন আক্রমণ হয়? এইসব জিজ্ঞাসা করা হয়েছে বা করা হয়েছে, নাকি তাদের কাউকে কাউকে দিয়ে বলানো হচ্ছে? একেবারেই এইসব তাই। সত্য আমাদের সামনে আসছে না। আজও পুলওয়ামার সত্য আসেনি। বিজেপির কোনো একজন নেতা আমার সামনে দিয়ে প্রকাশ্যে বলুন যে পুলওয়ামার ঘটনার কারণ কি, বলতে পারবেন না। এবং আজকে এই পর্যটকদের যে হত্যা করা হলো, হুম। এর পেছনে কার ত্রুটি? এর পেছনে ত্রুটি হচ্ছে সামগ্রিকভাবে প্রশাসনের, সামগ্রিকভাবেই মোদী এবং অমিত শাহ। তাদের ইন্টেলিজেন্স কি করেছিল তা জানেন না যে ওখানে ওই রকম উত্তেজনাপূর্ণ এলাকায় যেখানে সীমান্তে এই ধরনের অশান্তি হয় ব্যবস্থা হতে পারে, কি ব্যবস্থা নিয়েছিলেন? স্যার, আমি নাম করে বলতে পারি, এবিপি আনন্দের একটি নিউজ ফিডে একজন পর্যটক তিনি লিখেছেন সংশ্লিষ্ট নিউজ ফিডে যে গোটা কাশ্মীরে 20 মিটার অন্তর অন্তর আর্মি, কিন্তু বৈতরণ ভ্যালিতে কিন্তু আর্মি দেখা পাওয়া আমি তো যায়নি। বলছি, আপনি যে কোনো সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষ দেখুন, আমি একটা জিনিস, মানুষের বেসিক ক্যারেক্টার কিন্তু অপর মানুষকে ভালোবাসা শ্রদ্ধা করা। একেবারেই তাই। মানুষ কখনো মানুষের বিরোধী হন না, যদি না এক্সটার্নাল কোনো ফোর্সেস। ধর্মটা কি? ধর্ম তো একটা বাইরে থেকে চাপিয়ে দেওয়া জিনিস। জন্মের সময় কি ধর্মের কোনো পরিচয় ছিল? হুম। ঠিক। এবং আমি খুব শঙ্কা নিয়ে বলছি, শঙ্কিত চিত্তে বলছি, যদি এটা ভাবি এই ঘটনা ঘটানো হয়েছে, তাতেও খুব বিস্মিত হবেন না। এর জন্য আমি আক্রান্ত হতে পারি। এর জন্য আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে আরএসএস, বিজেপি, তৃণমূল এরা ভাসিয়ে দিতে পারেন গালাগালি দিয়ে, কিন্তু আমরা যুক্তিসঙ্গত সবসময় তার কোনো শিকার উত্তর হই। দেবে আমরা না। যারা স্বাধীনভাবে সাংবাদিকতার কাজ করি, সত্য মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি, দায়বদ্ধতার সঙ্গে তাদেরকে এর মুখোমুখি হতেই হয়, আমরা ভাবি না। কিন্তু স্যার, আমার হ্যাঁ, শেষ প্রশ্ন এই মুহূর্তে বাংলার মানুষের কাছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আহ, শুধুমাত্র লিগাল মাইন্ড আমি বলবো না, একজন আমি বলবো যে একজন এথিক্যাল মাইন্ড, সেই নৈতিকতার জায়গা থেকে আপনি বাংলার মানুষকে এই মুহূর্তে কি বার্তা দিতে চান? দেখুন, আমার একটাই কথা আমি সমস্ত মানুষকে সর্বত্রই বলি, আপনারা যুক্তিসঙ্গতভাবে সমস্ত ঘটনা বিশ্লেষণ করুন, বিচার করুন, এবং বাংলার যে ঐতিহ্য তৈরি করে গেছেন রামমোহন বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, সেই ঐতিহ্যকে লালন পালন করুন। নিজেরা পড়ুন, কে কি বলেছে শুনবেন না। বিবেকানন্দ তার শিকাগো স্পিচে গিয়ে কি বললেন এটা পড়ুন। গেরুয়া কাপড় পরলে বিবেকানন্দ হওয়া যায় না। হুম। বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ দত্ত, তিনি একজন পরিচিত মার্কসিস্ট ছিলেন। একদম, অবশ্যই। এইসব জানতে হবে। যেই জন্য বিবেকানন্দ প্রথম বলেছিলেন ভারতবর্ষে শূদ্র রাজ প্রতিষ্ঠিত হবে, দ্যাট ইজ প্রোলেটারিয়ান রুল। একদমই তাই। এগুলো তো জানতে হবে, জানা তো হচ্ছে না। গেরুয়া পরিয়ে দিলে বিবেকানন্দ, হুম। যে বিবেকানন্দ আমি শিকাগো যাওয়ার আগে গোটা ভারতবর্ষ পরিভ্রমণ করে ভারতবর্ষের বুকে হিন্দু ধর্মের কুআচার কুসংস্কার দেখে বীতশ্রদ্ধ হয়ে গেছিলেন, হুম। এবং ভারতবর্ষের প্রতিষ্ঠিত হিন্দুরা বিবেকানন্দকে তাদের প্রতিনিধি করেননি। বিবেকানন্দ নিজে শতপ্রণোদিত হয়ে সেখানে গিয়েছিলেন, তার মেধা দেখে ওইখানকার আমেরিকান এক অধ্যাপক তাকে সার্টিফিকেট দিয়েছিলেন যে একে অনুমতি দাও। বিবেকানন্দ তৎকালীন তথাকথিত হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ছিলেন। একথা বললে দেখবেন ল্যাসলে নাচবে, কিন্তু তথ্য ঘাটবে না। স্যার, আপনার সঙ্গে কথা প্রসঙ্গে আমি জাস্ট খুব ধৃষ্টতার সঙ্গে একটি কথা বলছি, মার্জনা করবেন। আমার জাস্ট একটি ঘটনা রাইট আপ মনে পড়ে গেল, সেটি বলেই আমি আজকের কথোপকথন স্যার শেষ করব। আমি একটি জায়গায় পড়ছিলাম, বিবেকানন্দর কাছে যখন কলকাতায় কলেরা মহামারীর আকার ধারণ করেছে, বিবেকানন্দ সিস্টার নিবেদিতা তখন হাতে কলমে কাজ করছেন রোগীদের নিয়ে, তখন গোরক্ষা সমিতির কয়েকজন সদস্য গিয়ে তারা বিবেকানন্দের কাছে সাবস্ক্রিপশন চেয়েছেন। তখন তিনি বলেছেন যে মানুষের জন্য তোমরা কি ভাবছো? তিনি বলেছেন, না, আমাদের মা গোমাতা, আমি গোমাতার জন্য ভাবছি আমরা। তখন ঠিকই তো। বিবেকানন্দ বলেছেন, তা না হলে এরকম উর্বর মস্তিষ্কের সন্তান আর হ্যাঁ, কে প্রসব করবে? রাইট। সো একটা বলেছেন তো বিবেকানন্দ। আমি জানি না একটা এটা করার জন্য মানুষকে, আমার উপরেও আক্রমণ হতে পারে। একটা দেখুন 39 বছর বয়স্ক একজন মানুষ, তার মধ্যে অনেক দ্বিধা দ্বন্দ্ব, অনেক রকম বৈপরীত্য সব ছিল, কিন্তু আমাকে তো খুঁজতে হবে, বিশ্লেষণ করতে হবে ইতিবাচক দিক কোনটা ছিল।
মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। নমস্কার।